হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আমরা অ্যাটমিক স্ট্রাকচারের আগের ভিডিওতে দেখেছি যে এই যে লাইট রয়েছে এর দুটো প্রপার্টি, অর্থাৎ একটা নেচার হচ্ছে এর ওয়েভ বা তরঙ্গের নেচার। 2 নাম্বার যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে পার্টিকেল বা কণা এর নেচার। তো ওয়েভের যে নেচারটা সেটা আমরা দেখেছিলাম বিজ্ঞানী ম্যাক্সওয়েল, তিনি লাইটের তরঙ্গের কথা বলেছিলেন এবং পার্টিকেল বা কণার কথা বলেছিলেন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। ক্লিয়ার? ম্যাক্স প্ল্যাঙ্ক। তো লাইটের এই ধারণা থেকে বিজ্ঞানীদের মধ্যে পরবর্তীকালে এই ধারণাটা এলো, যেমন 1924 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডি ব্রগলির মধ্যে একটা ধারণা এলো যে লাইটের সাথে ইলেকট্রনের যেহেতু প্রচুর সিমিলারিটি রয়েছে, যেমন কি লাইট যেমন প্রচণ্ড স্পিডে যেতে পারে, অর্থাৎ লাইটের ভেলোসিটি যেমন খুব বেশি, ইলেকট্রনের ভেলোসিটিও তেমনই খুব বেশি। 2 নাম্বার, লাইটের যেমন মাস বা ভর খুব নগণ্য, ইলেকট্রনের ভরও খুব নগণ্য। তাই তিনি একটা তথ্য দিলেন যে ইলেকট্রন, যেটাকে আমরা শুধুমাত্র এতদিন অবধি পার্টিকেল বা কণা রূপে জেনে এসেছি, কার থিওরি অনুযায়ী? বিজ্ঞানী নিলস বোরের থিওরি অনুযায়ী। তো এই ইলেকট্রনকে আমরা ওয়েভ বা তরঙ্গ সেটাও কিন্তু বলতে এবার পারি। অর্থাৎ ইলেকট্রনেরও 2 রকম প্রপার্টি এলো, একটা হচ্ছে কণা ধর্ম, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। এবং এই তরঙ্গ ধর্মটা এলো বিজ্ঞানী ডি ব্রগলি এর পরীক্ষা দ্বারা। ক্লিয়ার? তাহলে লাইটের যেমন ডুয়েল নেচার দেখা যায় বা দ্বৈত সত্তা বলা হয় এটাকে, দ্বৈত সত্তা যেমন লাইটের দেখা যায়, ঠিক তেমনি ইলেকট্রনেরও কিন্তু দ্বৈত সত্তা দেখা যায়। অর্থাৎ লাইট এবং ইলেকট্রন দুটোরই কিন্তু 2 ধরনের তরঙ্গ রয়েছে। তো এখন এই যে তরঙ্গ বা ইলেকট্রন, ঠিক আছে, এই ইলেকট্রনের কেন তরঙ্গ ধর্ম দেখা যায়? কারণ আমরা দেখেছি লাইটের যেমন ডিফ্র্যাকশন বা বিচ্ছুরণ ঘটে, ইলেকট্রনেরও সেরকম কিন্তু ডিফ্র্যাকশন বা বিচ্ছুরণ বা অপবর্তন কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রেও ঘটে। তাই ইলেকট্রনেরও কিন্তু তরঙ্গ ধর্ম পাওয়াটা স্বাভাবিক। ঠিক আছে? এবং পাশাপাশি ইলেকট্রনের যেমন ভর রয়েছে এবং ভি বা ভেলোসিটি বা বেগ রয়েছে, তাই এটাকে কণা বলা যায়। ইলেকট্রনের তেমনি তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে বা ল্যামডাও কিন্তু রয়েছে, তাই এটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্যও বলা যায়। এবারে এই যে ইলেকট্রনটা যেহেতু মাইক্রোস্কোপিক পার্টিকেল বলতে বোঝায় যে সমস্ত পার্টিকেলগুলোকে আমাদের মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে হয়, অর্থাৎ খালি চোখে দেখা যায় না। তাই এই ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান লেখা যায় h/mv, যেখানে h মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটা তোমরা প্রত্যেকেই জানো, এর মান 6.627 × 10⁻34 জুল সেকেন্ড। m মানে হচ্ছে ভর বা মাস, ভি মানে ভেলোসিটি মানে বেগ, আর ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যেহেতু ইলেকট্রনকে আমরা এখন থেকে তরঙ্গ আকারে ভাববো পার্টিকেল কণার সাথে সাথে, যেমন এটাকে আমরা তরঙ্গভাবে ভাববো, তাই এটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এবং তিনি একটা হাইপোথিসিস দিলেন যে শুধুমাত্র এই ইলেকট্রনগুলো নয়, এই পৃথিবীতে যত বস্তু রয়েছে সমস্ত বস্তুর কিন্তু 2 রকম ধর্ম রয়েছে, একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। অর্থাৎ আমাদের সামনে যা কিছুই বস্তু আসুক না কেন, ধরো একটা ক্রিকেট বল নিয়ে আমরা দুজনা খেলা করছি, ঠিক আছে, বা দুজনে মিলে মনে করো খেলা করছো, সেটার সময় ধরো বলটাকে মনে করো ছোড়া হলো, ঠিক আছে, তো বলটা যখন একজনের কাছ থেকে আরেকজনের কাছে আসে তখন তার মধ্যে যেমন কণা ধর্ম রয়েছে, ঠিক তেমনি তরঙ্গ ধর্মও কিন্তু রয়েছে। অর্থাৎ বলটা কিন্তু এরকম তরঙ্গ আকারে আসে। বোঝা গেল? বেশ,
তাহলে এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে যে বলটা যদি এরকম তরঙ্গ আকারে আসে তাহলে আমরা সেটা বুঝতে পারি না কেন? আমাদের তো এরকম মনে হয় যে বলটা ছোড়া হলো, বলটা ডাইরেক্ট স্ট্রেট লাইন বরাবর যেয়ে এখানে এসে পড়লো, কিন্তু এই তরঙ্গ ধর্মটা আমরা বুঝতে পারি না কেন? এর কারণ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বলতে বোঝাই, আমরা ক্লাস 9 থেকেই জেনেছি যে এই যে দুটো উপরিপাদ এদের মধ্যে যে ডিস্টেন্স, এগুলো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো? বেশ, এবারে ঘটনাটা কি হয়, যখন আমরা ইলেকট্রন নিয়ে কাজ করছি তার যে ভর বা মাস সেটা হচ্ছে নগণ্য। একটা জিনিস লক্ষ্য করে দেখো, যখন এই মাস খুব কম হয়ে যাবে বা ভরটা যখন খুব কম হয়ে যাবে, ঠিক আছে, তখন কি হবে, ল্যামডার মানটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। বোঝা গেছে? কারণ এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? বেশ, কিন্তু ক্রিকেট বলের ক্ষেত্রে কি হয়, যে মাস বা ভর, ক্রিকেট বলের ক্ষেত্রে ভর খুব বেশি, প্রচুর গুণ বেশি, কার তুলনায়? ইলেকট্রনের তুলনায়। তাই এর ভর যেহেতু খুব বেশি হয়, তাই ল্যামডা বা তরঙ্গদৈর্ঘ্য নগণ্য হয়ে পড়ে। এবং ল্যামডা বা তরঙ্গদৈর্ঘ্য যদি খুব কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরাকে নেগলেক্ট করতে পারি, অর্থাৎ এর মধ্যেও কিন্তু অসংখ্য সূক্ষ্ম 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 তরঙ্গদৈর্ঘ্য সৃষ্টি হচ্ছে, কিন্তু সেইগুলো আমাদের খালি চোখে পড়ছে না। তাই এই যে ডুয়েল প্রপার্টি বা দ্বৈত সত্তা বা তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম, এই দুটো জিনিস একসাথে দেখা যায় কোন ধরনের বস্তুর ক্ষেত্রে? একমাত্র মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে, বা যে সমস্ত বস্তুগুলোকে আমরা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা দেখি সেই সমস্ত ক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো। তাহলে এই ঘটনাটা থেকে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রনের কিন্তু একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকছে। হয়েছে? বেশ, তাহলে ডি ব্রগলি যে হাইপোথিসিসটা দিলেন বা ডি ব্রগলি যে তথ্যগুলো দিলেন, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা মাইক্রোস্কোপিক পার্টিকেল, প্রতিটি আণুবীক্ষণিক মাইক্রোস্কোপিক হতে হবে, কারণ আমরা দেখলাম যেগুলো খালি চোখে দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে না। প্রতিটি আণুবীক্ষণিক, ঠিক আছে, চলন্ত হতে হবে অবশ্যই। চলন্ত কণা হলো এক প্রকারের তরঙ্গ, অর্থাৎ প্রত্যেকটা আণুবীক্ষণিক চলন্ত কণাকেই আমরা সেটা তরঙ্গ বলতে পারি। সেটা মেবি লাইট হতে পারে, মেবি ইলেকট্রন হতে পারে, যা কিছু হতে পারে। এবং তাদের ক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তার মান হবে h/mv/h/p আমরা বলতে পারি, যেখানে p সমান হচ্ছে ভর এবং বেগের গুণফল, বা এটাকে আমরা বলতে পারি ভরবেগ। অর্থাৎ আমাদের দাঁড়ালো ল্যামডা সমান হচ্ছে h/mv। তো এখন এই যে ল্যামডা সমান h/mv, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তরঙ্গ দৈর্ঘ্য প্রপোর্শনাল টু 1/, ভরবেগ। অর্থাৎ ভরবেগ যত বাড়বে তরঙ্গ দৈর্ঘ্য তত কমবে, ভরবেগ যত কমবে তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়বে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। বেশ, এবার আমরা একটা জিনিস আলোচনা করব যে ডি ব্রগলির এই যে সমীকরণটা, অর্থাৎ ল্যামডা সমান h/mv, এটা কোথা থেকে এলো সেটা আমরা একটু প্রমাণ করব। মাঝে মধ্যে কোশ্চেন আসে, ঠিক আছে, যে ডি ব্রগলির সমীকরণটি প্রমাণ করে দেখাও বা উপপাদন করে দেখাও। তাহলে আমরা নেক্সট হেডিং করব ডি ব্রগলি সমীকরণের উপপাদন, মানে ডিরাইভ করা বা ডেরিভেশন করা, ঠিক আছে। ডি ব্রগলি সমীকরণের উপপাদন হয়েছে, অর্থাৎ ডি ব্রগলি সমীকরণটা আমরা এবার দেখব। দেখো, এটা জানতে গেলে আমরা প্রথমেই প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি আগের দিন জেনেছি। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা জেনেছি যে ই সমান হচ্ছে এইচ নিউ, যেখানে ই মানে শক্তি, এইচ মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক।
এখান থেকে আমরা বের করেছিলাম ই সমান hc বাই ল্যামডা, যেখানে সি মানে হচ্ছে আলোর বেগ, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এবং আমরা এটাও জানি যে কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এগুলো আর লিখছি না, তোমরা লিখে নাও। নিউ সমান কম্পাঙ্ক, এইচ মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, ই মানে এনার্জি বা শক্তি, সি মানে আলোর বেগ এবং ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। ভিডিওটা পজ করে লিখে নাও। এবার বিজ্ঞানী আইনস্টাইনের সমীকরণ থেকে আমরা জানি ই সমান এম সি স্কোয়ার। এটা আমরা অনেক ছোট থেকেই পড়ে আসছি, ই সমান এম সি স্কোয়ার, যেখানে এম মানে হলো ফোটন বা আলোর ভর, সি মানে হচ্ছে বেগ এবং ই মানে হচ্ছে শক্তি। তাহলে এখানে দেখো এই দুটি ইকুয়েশনকে যদি আমরা সমান করি তাহলে আমরা পাবো এইচ সি বাই ল্যামডা সমান এম সি স্কোয়ার, বা এখান থেকে ল্যামডা সমান পাবো এইচ বাই এম সি। ক্লিয়ার এতটা অবধি? এখন এই যে সিটা আমরা পেলাম, সেই সিটা হচ্ছে ফোটন বা আলোর বেগ, কিন্তু এখানে যেহেতু আমরা ইলেকট্রন নিয়ে কাজ করছি বা ইলেকট্রনের বেগ নির্ণয় করছি, তাই এই ইকুয়েশনটা কি আমরা এক্ষেত্রে লিখব এইচ বাই এম ভি, যেখানে ভি মানে হচ্ছে ইলেকট্রনের বেগ, ইলেকট্রন এর বেগ। বোঝা গেছে? বেশ, তাহলে এই ইকুয়েশনটা আমরা দেখলাম যে কিভাবে মানটা আমরা বের করব। এখানে আমরা ইলেকট্রনের জন্য ইলেকট্রন বা অন্যান্য যে সমস্ত মাইক্রোস্কোপিক পার্টিকেলগুলো রয়েছে সমস্ত বস্তুর ক্ষেত্রে আমরা সেটাকে ভি দ্বারা ডিনোট করতে পারি। তাহলে ডি ব্রগলি ইকুয়েশন থেকে আমরা পেয়ে গেলাম ল্যামডা সমান এইচ বাই এম ভি। এখন আমরা একটা নেক্সট ইকুয়েশন ডিরাইভ করব, যেটা খুব ইম্পর্টেন্ট, যে যখন এই ইলেকট্রনগুলো তাহলে কোনো কক্ষপথের মধ্য দিয়ে ঘুরতে থাকে, ঠিক আছে, তাহলে এখন যেহেতু এর মধ্যে আর কণা ধর্ম থাকলো না, ইলেকট্রনগুলো কি হয়ে গেল, এক একটা, ধরো এটা একটা নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলো এর মধ্য দিয়ে ঘুরছে। এবারে কিন্তু ইলেকট্রনগুলো তরঙ্গ আকারে ঘুরছে, আর কিন্তু এর মধ্যে কণা ধর্ম আছে, কিন্তু এগুলো তরঙ্গ আকারে ঘুরছে। তরঙ্গ আকারে যখন ঘুরবে তাহলে তখন খুব ভালো করে জিনিসটা লক্ষ্য করো যে এই যে ডিস্টেন্সটা, এটা কি হবে, এক একটা তরঙ্গ দৈর্ঘ্য হবে। ঠিক তেমনি এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য, এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য এবং এই একটা তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এখানে আমরা 5টা তরঙ্গ দৈর্ঘ্য পেলাম। তাহলে ব্যাপার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই যে টোটাল পরিধিটা, এই পরিধিটাকে যদি আমরা একটা বৃত্তের মতো ভেবে নিই বা গোলকের এই যে পোর্শনটা, এর পরিধিটা যদি 2 পায়ার হয়, তাহলে 2 পায়ার সমান আমরা বলতে পারি যে এর মধ্যে কতগুলো সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। যদি 5টা হয় তাহলে 5 ল্যামডা, যদি 10টা হয় 10 ল্যামডা, অর্থাৎ যদি n সংখ্যক আমরা তরঙ্গ দৈর্ঘ্যের কথা ভেবে নিই তাহলে আমরা লিখতে পারবো 2 পায়ার সমান হচ্ছে n ল্যামডা। অর্থাৎ যখন কোনো আবর্তনরত ইলেকট্রনের বৃত্তাকার কক্ষপথের পরিধি, এই যে ইলেকট্রনটা আবর্তন করছে সেই যে বৃত্তাকার কক্ষপথ, তার যে পরিধি, সেই পরিধিটা অর্থাৎ 2 পায়ার, সেটা হবে এই যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো রয়েছে, এই তরঙ্গ দৈর্ঘ্যগুলোর পূর্ণ সংখ্যার সরল গুণিতক, অর্থাৎ n মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেখানে n সমান 1 2 3 যা খুশি হতে পারে। ঠিক আছে, দেখো এখানে বুঝতেই পারছো তোমরা, এখানে হয় এটা 5 হবে, না হলে 6 হবে, না হলে 7 হবে, অর্থাৎ যাই হোক না কেন পরিধিটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার সরল গুণিতক। এখন এটা কিভাবে আসছে সেটা আমরা দেখব। দেখো বোরের তত্ত্ব অনুযায়ী আমরা আগেই বের করেছি যে এই যে ইলেকট্রনগুলো যখন মুভ করে তখন তার যে কৌণিক ভরবেগ অর্থাৎ mvr, সেটা h বাই 2 পাইয়ের সরল গুণিতক হয়, বা mvr সমান হচ্ছে nh বাই 2 পাই, যেখানে m মানে মাস, v মানে ভেলোসিটি বা বেগ, r মানে হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, আচ্ছা n মানে হচ্ছে সংখ্যা, পূর্ণ সংখ্যা, h মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর পায়ের মান তো তোমরা জানো। ক্লিয়ার? বেশ, 2 নম্বর ডি ব্রগলির ইকুয়েশন থেকে আমরা এই মাত্র জানলাম ল্যামডা সমান হচ্ছে h বাই mv হয়েছে। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সমান করি এবং এখান থেকে যদি ইকুয়েশনটা পেতে চাই, তাহলে দেখো ভেরি ইজিলি আমরা এখানে mv
সমান লিখতে পারি NH বাই 2 পাই আর, বোঝা গেছে। আর এখানটাতে আমরা লিখতে পারি mv সমান h বাই ল্যামডা। ক্লিয়ার? এবারে এই দুটো ইকুয়েশনকে আমরা কি করব, সমান করে দেবো, তাহলেই মানটা বেরিয়ে যাবে। অর্থাৎ পরের পার্টে আমরা লিখলাম NH বাই 2 পাই আর সমান h বাই ল্যামডা, বা আমরা লিখতে পারি যে h কেটে যাবে, 2 পাই আর সমান n ইন্টু ল্যামডা, এটা n কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে n। তাহলে পরের পার্টটাতে আমরা লিখতে পারি যে 2 পাই আর সমান n ল্যামডা। ক্লিয়ার? অর্থাৎ যে সমস্ত ইলেকট্রনগুলো রোটেট করছে বা আবর্তন করছে তার যে পরিধি, সেই পরিধি হবে এই যে প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে সেই প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সরল গুণিতক। এরপর আমরা নেক্সট পার্টে চলে যাব যে ডি ব্রগলির সমীকরণ থেকে এই যে কৌণিক ভরবেগের যে সমীকরণ mvr সমান nh বাই 2 পাই, এটা আমরা কিভাবে পাবো। ভালো করে কোশ্চেনটা দেখো। প্রথম পার্টে আমরা দেখলাম যে প্রমাণ করতে হবে আমাদের 2 পাই আর সমান n ল্যামডা, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ আমরা কোথা থেকে পেলাম? এই দুটো থেকে। নেক্সট আমরা প্রমাণ করব যে mvr সমান nh বাই 2 পাই, তাহলে সেটা কোথা থেকে পাবো? সেটা পাবো এই দুটো ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন থেকে, বা এই ইকুয়েশন বা এই ইকুয়েশন থেকে। এই দুটো ইকুয়েশন থেকে আমরা কিন্তু সেই ইকুয়েশনটাকে প্রুভ করতে পারবো। তাহলে এখানে আমরা প্রথমেই লিখব, দেখো mvr সমান nh বাই 2 পাই প্রমাণ করতে হবে, অর্থাৎ এই ইকুয়েশনে কিন্তু কোথাও ল্যামডা নেই। তাহলে আমরা কি করব, এই দুটো ইকুয়েশন থেকে ল্যামডাটাকে বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের প্রমাণটা পেয়ে যাব। তাহলে প্রথমেই আমরা লিখতে পারি যে ল্যামডা সমান h বাই mv, পারি কি পারি না? ল্যামডা সমান h বাই mv, এটা আমরা একটা লিখতেই পারি, ঠিক আছে। 2 নম্বর আমরা লিখতে পারি, এটা ডি ব্রগলি সমীকরণ থেকে হয়েছে। আচ্ছা, আর এইমাত্র আমরা প্রমাণ করলাম 2 পাই আর সমান n ল্যামডা, তাহলে এটাও আমরা লিখতে পারি যে 2 পাই আর সমান n ল্যামডা, বা ল্যামডা সমান 2 পাই আর বাই n। বোঝা যাচ্ছে তো? বেশ, ল্যামডা সমান 2 পাই আর বাই n। এখন এই দুটি ইকুয়েশনকে যদি আমরা এবার সমান করে দিই, তাহলেই আমরা mvr সমান nh বাই 2 পাই পেয়ে যাব। তাহলে অতএব h বাই mv সমান 2 পাই আর বাই n, বা mvr সমান nh বাই 2 পাই। ব্যাস, প্রমাণটা আমাদের কিন্তু দাঁড়িয়ে গেল। অর্থাৎ ভেরি ইজি। যদি আমরা এই তিনটে ইকুয়েশন ভেবে নিই, ধরো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তাহলে 1 আর 2 এর সাহায্যে 3 পেয়েছি, আর এখন 2 আর 3 এর সাহায্যে 1-এ ফিরে এলাম। বুঝে গেছে? বেশ, তাহলে কোন কোশ্চেনটা দিচ্ছে সেটা তোমরা দেখে নেবে। যদি বলে কৌণিক ভরবেগের সমীকরণটা বের করো, কৌণিক ভরবেগের সমীকরণ মানে mvr সমান nh বাই 2 পাই, কার কার সাহায্য নিয়ে পাবো? এইটার এবং এটার সাহায্য নিয়ে। আর যদি বলে 2 পাই আর সমান n ল্যামডা, এটা প্রমাণ করো, তাহলে এই দুটো ইকুয়েশনের থ্রু দিয়ে আমরা পাবো। আর এটা আমরা ছবি দেখে এমনিই বুঝতে পারছি যে 2 পাই আর সমান n ল্যামডা হবে। নেক্সট পার্টে আমরা চলে যাব যে এই যে গতিশীল ইলেকট্রনগুলো রয়েছে এদের যে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা এবং এদের যে গতিশক্তি, কারণ আমরা জানি যখন ইলেকট্রনটা মুভ করে তখন তার অবশ্যই তার একটা গতিশক্তি সৃষ্টি হবে। তো সেই যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি তার সাথে তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্ক সেটা আমরা বের করব। এখানে একটা জিনিস বলে রাখি, প্রত্যেকটা ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো যেমন পরীক্ষাতে একদিকে তোমাদের উপপাদন বা ডিরাইভ করতে দিতে পারে, ঠিক তেমনি এখান থেকে কিন্তু ম্যাথামেটিক্যাল প্রবলেমসও দিতে পারে। তাহলে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে অবশ্যই এই মুভিং ইলেকট্রনগুলোর, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কিসের সম্পর্ক? কাইনেটিক এনার্জি বা গতিশক্তি এর সম্পর্ক, সেটা আমরা এবারে নির্ণয় করব। তাহলে প্রথমেই দেখো কাইনেটিক এনার্জি, গতিশক্তি সমান আমরা জানি 12 mv², হয়েছে। বেশ, এবারে এখান থেকে আমরা যে মানটা বের করব সেটা হচ্ছে ভি এর মানটা বের করে রাখবো। কেন বের করব সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। তাহলে ভি সমান হবে 2, আচ্ছা কাইনেটিক এনার্জিটাকে শুধু ই লিখে রাখলাম, হয়েছে, লিখতেই পারি বা কাইনেটিক এনার্জিও লিখতে পারো, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। 2e/m v² সমান, তাহলে ভি সমান হয়ে যাবে √2e/m। ক্লিয়ার?
এবারে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্ক বের করব। তরঙ্গ দৈর্ঘ্যের ইকুয়েশন আমরা এই মাত্র শিখলাম ডি ব্রগলি ইকুয়েশন থেকে, যে ল্যামডা সমান h/mv। তাহলে আমরা h/m ইন্টু ভি এর জায়গাতে পেয়ে গেলাম √2e/m। বোঝা গেছে? অর্থাৎ এই যে মানটা বেরোবে h/2e, এমটা ভেতরে আসবে, তাই না? তাহলে এটা 2em হয়ে যাবে। অর্থাৎ যে মানটা আমরা পেলাম সেটা হচ্ছে ল্যামডা সমান h/2em বা 2me, যেটা খুশি লিখতে পারো, এর জায়গায় কেই লিখতে পারো, যা খুশি। তো এই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কাইনেটিক এনার্জি বা এনার্জির সম্পর্ক, ল্যামডা আর এখানে আছে ই। তাহলে এই যে সম্পর্কটা দাঁড়ালো, এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। এখন এখান থেকে বিভিন্ন রকম ম্যাথামেটিক্যাল প্রবলেম আসতে পারে। আমি একটা স্পেশাল পার্ট করব তোমাদের অ্যাটমিক স্ট্রাকচারের, যেখানে শুধুমাত্র এই সমস্ত ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে ডিরাইভ করব। যেখানে এর আগে যে ছিল যে হাইড্রোজেন একটা সেল থেকে আরেকটা সেলে এলে তার এনার্জি ডিফারেন্স কত হবে, ঠিক আছে, সেইগুলো সম্পর্কেও আমরা ডিসকাস করব। এবং এই যে ম্যাথামেটিক্যাল যতগুলো আমরা সূত্র পেলাম প্রত্যেকটা সম্পর্কে আমরা ম্যাথামেটিক্যালের ওপর একটা স্পেশাল ভিডিও করব। তো আজকে থিওরি পোর্শনটা এতটা বুঝতে পারলে বেশ। এবার আমরা নেক্সট পোর্শনে চলে যাব, যে ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এটা নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে আজকে আমরা ডি ব্রগলি ইকুয়েশন সম্পর্কে ডিটেলসে জানলাম এবং বেশ কিছু ইকুয়েশন বা সমীকরণ আমরা ডিরাইভ করলাম, ঠিক আছে। এবং প্রত্যেকটা জিনিস খাতাতে ভালো করে লিখে রাখবে, তাহলে তোমাদের বোঝার ক্ষেত্রে খুব সুবিধা হবে পরবর্তীকালে, ঠিক আছে। তাহলে নেক্সট আমরা চলে আসবো হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হয়েছে। তো 1927 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হাইজেনবার্গ, জার্মান বিজ্ঞানী ছিলেন উনি, তিনি একটা অনিশ্চয়তা নীতি প্রকাশ করেন, ঠিক আছে, বা বলেন। সেটা হচ্ছে যে কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে বা মাইক্রোস্কোপিক ওয়েভের ক্ষেত্রে যখন সেটা গতিশীল অবস্থায় থাকবে, ঠিক আছে, যখন কোনো একটা মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকবে, তখন তার মধ্যে দুটো ধর্মই পাওয়া যাবে, একটা হচ্ছে পার্টিকেল, একটা হচ্ছে ওয়েভ। এই থিওরি থেকে তিনি বললেন যে সেই বস্তুটার পজিশন, ঠিক আছে, এবং মোমেন্টাম দুটো জিনিস আমরা কোনোদিনও একসাথে বের করতে পারবো না, ঠিক আছে। ব্যাপারটা একটু ভালো করে বোঝাই। ধরো এটা একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল, এই মাইক্রোস্কোপিক পার্টিকেলটা কিন্তু মুভ করছে, ঠিক আছে, তরঙ্গ আকারে মনে করো মুভ করছে। যখন মুভ করবে, হয়েছে, কিছু সময় পর, হয়তো ঠিক যখন এই পয়েন্টে এলো আর কি, ধরো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর তোমাদের যদি বলা হয় যে এই পার্টিকেলটার ভর আর বেগের গুণফল, ভরবেগ বের করো। 2 নাম্বার, এই পার্টিকেলটার পজিশনটা বের করো বা স্থানটা বের করো, বা কোন স্থানে এটা রয়েছে। অর্থাৎ এটা যদি 0 মিটার হয় তাহলে 0 মিটার থেকে এটা যদি ফাইনাল ডিস্টেন্স ধরো 50 মিটার হয়, তাহলে এটা কত ডিস্টেন্সে আছে সেটা বের করো। বোঝা গেছে তো? বেশ। তো হাইজেনবার্গ বললেন যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কোনো একটা মাইক্রোস্কোপিক মুভিং পার্টিকেলের একই মুহূর্তে ভরবেগ এবং অবস্থান বের করা সম্ভব নয়। অর্থাৎ যদি আমরা তার ভরবেগটা বের করতে চাই, ধরো এই মুহূর্তে আমরা তার ভরবেগ বের করতে চাইলাম, তাহলে তার অবস্থান আমরা ঠিকভাবে ডিনোট করতে পারবো না বা বলতে পারবো না। আর যদি আমরা পজিশনটা দেখতে যাই তাহলে কিন্তু ভরবেগটা আমরা বলতে পারবো না, ঠিক আছে। কারণ যেহেতু এটা ফিক্সড পার্টিকেল নয়, মুভিং পার্টিকেল, তাই একটা বের করার সাথে সাথে আরেকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে যেটা দাঁড়ালো যে দ্য এক্সাক্ট ডিটারমিনেশন অফ পজিশন অ্যান্ড মোমেন্টাম, পজিশন মানে অবস্থান, মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, কখনো একটা চলন্ত মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে বের করা অসম্ভব ব্যাপার, ঠিক আছে। তাহলে এটা আমরা একটা লিখে রাখবো যে কোনো গতিশীল আণুবীক্ষণিক কণার, কোনো গতিশীল হতে হবে অবশ্যই, কারণ এটা ফিক্সড থাকলে কিন্তু হবে না,
কোনো গতিশীল আনুবীক্ষণিক হতে হবে, আনুবীক্ষণিক কণার কি কি দুটো জিনিস, একটা হচ্ছে অবস্থান এবং ভরবেগ। দেখো স্থান মানে হচ্ছে অবস্থান, অবস্থান বোঝা গেছে, এবং ভরবেগ। ঠিক আছে, একই সঙ্গে বা একই সময়ে একই সঙ্গে নির্ভুলভাবে নির্ণয় করা অসম্ভব বা সম্ভব নয়। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটি লেখো। আমরা লিখব যে কোনো গতিশীল আণুবীক্ষণিক কণার অবস্থান এবং ভরবেগ একসাথে মেজার করা সম্ভব নয়। ঠিক আছে, যদি মেজার করতে যাই তাহলে দুটোতেই কিছু না কিছু ত্রুটি আসে। যদি আমরা এই যে ভরবেগটাকে পি দ্বারা ডিনোট করা যায়, জানি তো পি সমান এমভি, তাহলে একই সঙ্গে বের করলে ভরবেগের যে ত্রুটি, সে ভরবেগের ত্রুটিটাকে যদি আমরা ডেল্টা পি দ্বারা ডিনোট করি এবং অবস্থানজনিত ত্রুটি বা অবস্থানের ত্রুটি এটাকে যদি আমরা ডেল্টা এক্স দ্বারা ডিনোট করি, তাহলে আমাদের যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হচ্ছে ডেল্টা পি ইন্টু ডেল্টা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু h/4π। অর্থাৎ একই মুহূর্তে বা একই সঙ্গে যখন আমরা কোনো আণুবীক্ষণিক কণার ভরবেগ এবং তার অবস্থান নির্ণয় করব, তখন তাদের যে ত্রুটি, সেই ত্রুটির গুণফল হয় h/4π সমান হবে, না হলে h/4π থেকে বেশি হবে। এটা তিনি পরীক্ষা করে দেখালেন। ঠিক আছে, এবং বিভিন্ন এক্সপেরিমেন্টাল ডেটা থেকে তিনি সেই জিনিসটা ব্যাখ্যা করলেন যে হয় h/4π এর বেশি হবে, না হয় h/4π হবে, কিন্তু এদের যে ত্রুটি, সেই ত্রুটিটা বা এররটা h/4π এর কিন্তু কোনোদিনও কম হবে না। এখন যদি মনে করো আমরা এর মধ্যে ভরবেগটাকে নির্ভুলভাবে বের করতে চাই, বা মনে করো আমরা লিখলাম যে ডেল্টা পি সমান 0, যদি এরকম হয় যে যে বস্তুটা রয়েছে, মুভিং পার্টিকেলটা রয়েছে, তার ভরবেগটা আমরা একদম ফিক্সড, অর্থাৎ যেটা একদম অ্যাকুরেট সেটা বের করলাম, তাহলে একদম যদি অ্যাকুরেট যদি ভরবেগ বের করা হয় বা পিটা বের করা হয়, তখন ত্রুটিটা কত হয়ে যাবে? 0। তাহলে ডেল্টা পি সমান 0, অর্থাৎ সেক্ষেত্রে ভরবেগজনিত কোনো ত্রুটি সেখানে থাকলো না। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ভরবেগজনিত ত্রুটিটা কত হয়ে গেল? 0, সেই জন্য ডেল্টা পি সমান 0। তাহলে ইকুয়েশনটাতে আমরা এবারে চলে আসবো। দেখো ডেল্টা পি ইন্টু ডেল্টা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু h/4π, তাহলে ডেল্টা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু h/4π ইন্টু ডেল্টা পি, বোঝা গেছে? এখন এই ডেল্টা পি এর মান যদি 0 হয়, তাহলে দেখো কোনো কিছু বাই যদি 0 হয়, তাহলে সেই মানটা কত হয়ে যায়? ইনফিনিটি, বোঝা যাচ্ছে? দেখো উপরে যাই থাকুক না কেন, হরে যাই থাকুক না কেন, লবে যদি 0, এই লবে যাই থাকুক না কেন, হরে যদি ডেল্টা পি মানে 0 বসাই আমরা, তাহলে পুরো মানটা চলে আসবে ইনফাইনাইট বা অসীম। অর্থাৎ এক্ষেত্রে ডেল্টা এক্স এর মান হয়ে গেল অসীম, বোঝা গেছে? মানেটা কি দাঁড়ালো? মানেটা হলো যখন আমরা ভরবেগজনিত ত্রুটিটাকে শূন্য করব বা ভরবেগটাকে আমরা একদম ফিক্সড ডিটারমাইন করব বা কোনো ত্রুটি থাকবে না, তখন তার অবস্থান সম্পর্কে কোনো ধারণাই আমরা দিতে পারবো না। হয়েছে? অর্থাৎ অবস্থানজনিত ত্রুটিটা তখন কি হয়ে যাবে? অসীম বা ইনফাইনাইট হয়ে যাবে। ঠিক তেমনি উল্টোভাবে ডেল্টা এক্সটা যদি 0 হয়ে যায় বা অবস্থানটাকে যদি আমরা একদম ফিক্সড ধরে নিতে পারি, সেক্ষেত্রে কোনো ত্রুটি যদি না থাকে, তখন ডেল্টা পি সমান কি হয়ে যাবে? একই রকম h/4π ডেল্টা এক্স, অর্থাৎ ডেল্টা এক্স 0, তার মানে ডেল্টা পি সমান হয়ে যাবে ইনফিনিটি বা অসীম। ডেল্টা পি মানে হচ্ছে ভরবেগজনিত ত্রুটি। তাহলে এই দুটো জিনিসের মধ্যে ত্রুটির গুণফল হচ্ছে h/4π সমান বা তার বেশি হবে। 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে যদি এই অবস্থানজনিত ত্রুটিটাকে শূন্য করা হয়, তাহলে এটা হয়ে যাবে ইনফিনিটি, আর যদি ভরবেগজনিত ত্রুটিকে শূন্য করা হয়, তাহলে অবস্থানজনিত ত্রুটিটা হয়ে যাবে ইনফিনিটি। ঠিক আছে, তো এই থিওরিটা তিনি দিলেন। এই থিওরির মাধ্যমে
তোমরা অঙ্কও করতে পারো, আমরা একটা স্পেশাল ভিডিও করব, সেখানেই আলোচনা করব সেইগুলো, যে ডেল্টা এক্সের মান মনে করে দেওয়া রয়েছে, ঠিক আছে। বেশ, ডেল্টা পিটা বের করতে বলেছে। বাকি মানগুলো দেখো জানা, এই যে মান আমরা জানি প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, যেহেতু 4 তো জানাই আছে, পায়ের মানও আমাদের জানা আছে, অর্থাৎ ডেল্টা পি এবং ডেল্টা এক্সের মধ্যে যে কোনো একটা ভ্যালু দিয়ে দিলে আমরা কিন্তু আরেকটা ভ্যালুকে বের করতে পারবো হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে। এবার আমরা আলোচনা করব যে বোর মডেলের ত্রুটি বা ড্রব্যাকস অফ বোর মডেল। এই যে বোর মডেল, সেই বোর মডেলের ত্রুটিগুলো কী কী ছিল বা সীমাবদ্ধতা কী ছিল, এক্ষেত্রে ত্রুটি আমরা ব্যবহার করব না, সীমাবদ্ধতা কী ছিল সেগুলো আলোচনা করব। প্রথমত, এই যে বোর মডেল, সেই বোর মডেল আমরা সব ক্ষেত্রেই দেখেছি এটা শুধুমাত্র প্রযোজ্য ওয়ান ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি বোর মডেল এক ইলেকট্রন বিশিষ্ট কণার ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ যদি একের বেশি ইলেকট্রন হয় তাহলে কিন্তু সেটা প্রযোজ্য হয় না। যেমন আমরা যখন এক্সাম্পল আলোচনা করেছিলাম, মনে করে দেখো হাইড্রোজেন নিয়েছিলাম, হিলিয়াম যখন নিয়েছিলাম হিলিয়াম প্লাস নিয়েছিলাম, কারণ একটা ইলেকট্রনকে বের করে দিতে হয়েছিল। লিথিয়াম 2+ নিয়েছিলাম, বেরিলিয়াম 3+ নিয়েছিলাম, এরকম করে আমরা ডিসকাসগুলো করেছিলাম। 2 নম্বর, বোর ইলেকট্রনকে কি বললো, যে শুধুমাত্র একটা মুভিং পার্টিকেল, ঠিক আছে। তাহলে বোর ইলেকট্রনকে শুধুমাত্র গতিশীল কণা রূপে প্রকাশ করেছিল। কিন্তু ডি ব্রগলির তত্ত্ব অনুযায়ী আমরা জানতে পারি যে ইলেকট্রনের আরও একটা প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে ওয়েভ প্রপার্টি, যা ডি ব্রগলি নীতির সাথে মেলে না। বুঝা গেছে? 3 নাম্বার হচ্ছে বোর একই সময়ে ইলেকট্রনের ব্যাসার্ধ, বেগ এবং ভর নির্ণয় করেছিলেন। বোরের থিওরি অনুযায়ী দেখবে আমরা প্রথম দিকে একই সময়ে আমরা কোন একটা ইলেকট্রনের ব্যাসার্ধ, ভর, তার বেগ সমস্ত কিছু আমরা নির্ধারণ করেছিলাম। বোর ব্যাসার্ধ, ভর, বেগ প্রভৃতি একই সঙ্গে নির্ণয় করেছিলেন। কিন্তু হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল অনুযায়ী আমরা দেখতে পাই যে কোনো ইলেকট্রনের একই সাথে এই ভরবেগ এবং তার অবস্থান বের করা সম্ভব নয়, যা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বিরুদ্ধাচারণ করে। ব্যাস, শুধুমাত্র এইটুকু লিখে রাখলাম। 3টে পয়েন্ট হলো। 4 নম্বর পয়েন্ট আমাদের যেটা জানতে হবে, যে বোর যেটা বলেছিলেন সেখানে তিনি দুটো ঘটনা ব্যাখ্যা করতে পারেননি। আচ্ছা, এটা মুছে দিই আগে। 3টে পয়েন্ট হলো আমাদের। এবার হচ্ছে 4 নম্বর পয়েন্ট, যে স্পেকট্রাল লাইনগুলো ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র, এই দুটোর মধ্য দিয়ে যখন স্পেকট্রাগুলোকে বা পারমাণবিক লাইনগুলোকে যখন পাঠানো হয়, তখন সে লাইনগুলো এদের প্রেজেন্সে কিন্তু আবার বিভাজিত হয়। বোঝা গেছে? তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোকে শুধুমাত্র আমরা নাম অনুসারে জেনে রাখবো। এটাকে বলা হয় জিম্যান এফেক্ট, আর এটাকে বলা হয় স্টার্ক এফেক্ট। তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে
প্রত্যেকটা ইলেকট্রনের জিমেন এফেক্ট ঘটে এবং দেখা যায় যে পারমাণবিক যে বর্ণালীগুলো সেগুলো আরও ফার্দার স্প্লিটিং হয় বা আরও পার্টে পার্টে ভেঙে যায়। আর তড়িৎ ক্ষেত্রের প্রেজেন্সে যে স্টার্ক এফেক্ট ঘটে সেখানে দেখা যায় যে ইলেকট্রনগুলো আবার পার্টে পার্টে বা বর্ণালীগুলো আবার পার্টে ভেঙে যায়। তো এই ঘটনা কিন্তু বোর ব্যাখ্যা করতে পারেনি। তোমরা শুধুমাত্র এই ক্ষেত্রে জাস্ট মনে রাখবে যে জিমেন এফেক্ট কিসের প্রভাবে হয়, চৌম্বক ক্ষেত্রের। স্টার এফেক্ট কিসের প্রভাবে হয়, তড়িৎ ক্ষেত্রের। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এই যে স্পেকট্রাল লাইনগুলো, সেই স্পেকট্রাল লাইনগুলো যখন এদের প্রেজেন্সে আসে তখন সেই লাইনগুলো আবার ফার্দার স্প্লিটিং হয় বা আরও পার্ট পার্ট অংশে ভেঙে যায়। 5 নাম্বার হচ্ছে আল্ট্রাফাইন স্পেকট্রাম কিন্তু বোর ব্যাখ্যা করতে পারেননি। অর্থাৎ 5 নম্বরে লিখব বর্ণালীর সূক্ষ্ম গঠন বা আল্ট্রাফাইন স্পেকট্রাম এই ধারণা বোর ব্যাখ্যা করতে পারেননি। হয়েছে। 6 নম্বর হচ্ছে বোরের যে মডেলটা ছিল সেটা ছিল দ্বিমাত্রিক, কিন্তু বাস্তবে দেখা যায় যে ইলেকট্রনগুলো একটা ত্রিমাত্রিক বিন্যাসে ঘুরতে থাকে। তাই 6 নম্বর পয়েন্ট আমরা যেটা লিখব বা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে বোরের মডেল ছিল দ্বিমাত্রিক। বোরের মডেল 2 ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক, কিন্তু বাস্তবে ইলেকট্রনগুলো ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল পথে থাকে। তো এই হলো বোরের তত্ত্বের সীমাবদ্ধতা বা ত্রুটি আমরা বলতে পারি। তো আজকের ভিডিওটা এতটাই। নেক্সট ভিডিওতে আমরা পরের পার্টটাতে চলে যাব এবং সেক্ষেত্রে শ্রোডিঞ্জার ইকুয়েশন, অরবিট, অরবিটাল এগুলো সম্পর্কে আমরা টোটালি ডিসকাস করব এবং তারই মাঝখানে যে কোনো একটা পার্টে পরের পার্টেও হতে পারে সেটা হচ্ছে কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম সম্পর্কে আমরা এবারে ডিসকাস করব। অর্থাৎ যতটা আমাদের পড়া হলো সেখান থেকে কী ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেম আসতে পারে বা কী ধরনের কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে বা বিগত বছরে এসেছে সেই টাইপের কিছু একটা আলোচনা করব। কারণ অ্যাটমিক স্ট্রাকচারের যদি আমরা অ্যাটমিক স্ট্রাকচারটাকে দুটো পার্টে ভাগ করে নিই তাহলে প্রথমেই দেখবে প্রথম ভিডিওতে বলেছিলাম যে এর 60 থেকে 70% কোশ্চেন আসে সেকেন্ড পার্টটা থেকে, অর্থাৎ অরবিট, অরবিটাল, ঠিক আছে, এবং বিভিন্ন কয়েকটা নীতি আছে, হাইজেনবার্গ না, হোনস প্রিন্সিপাল, পাউলিস অপবর্জন নীতি, ঠিক আছে, ওই পোর্শনগুলো থেকে অব্বাও প্রিন্সিপাল এবং ওই যেটা সেকেন্ড পার্ট সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে আর ফার্স্ট পার্ট থেকে তুলনামূলক কম কোশ্চেন আসে। তো আমাদের ফার্স্ট পার্টটা এখানে শেষ হলো, ঠিক আছে, এবং আমরা দেখে নেব এই পার্ট থেকে বিগত বছরে কী কী প্রশ্ন এসেছে এবং আমরা নেক্সট পার্টটাতে অ্যাটমিক স্ট্রাকচারের যে নেক্সট পার্ট সেটাতে আমরা পরের ভিডিও থেকে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এতটাই। তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে, এবং ভিডিওটা যদি বুঝতে পেরে থাকো তাহলে সেটা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।